বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তি নিজের ট্যাকটিক্সকে ঝালিয়ে নেওয়ার জন্য সর্বশেষ যে ম্যাচটি পেয়েছিলেন সেটি ছিল মিশরের বিপক্ষে। সেই ম্যাচে কার্লো আনচেলত্তি অনেকগুলো ট্যাকটিক্সই ইউজ করেছেন। যদিও এই ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে অনেকেই হতাশ, কিন্তু এই ম্যাচের ট্যাকটিক্যাল রিভিউগুলো দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ম্যাচ ডে ব্রেকডাউনের আরেকটি ভিডিওতে আমরা ব্রাজিল ভার্সেস ইজিপ্ট ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করতে চলেছি। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন। ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। আমরা 50-এর খুবই কাছে আছি, বিশ্বকাপের ফার্স্ট ম্যাচের আগে সেটা আপনারা পূরণ করে দেবেন, এটা আমরা আশা করছি। প্রায় 81% মানুষ ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। জার্সিগুলো অর্ডার করতে চাইলে এখনই আপনি ডেসক্রিপশনের লিঙ্কটা ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্টের লিঙ্কটা ক্লিক করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ব্রাজিল ভার্সেস মিশর ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, বিশেষ করে কার্লো আনচেলত্তি এখানে নিজেদের ট্যাকটিক্সটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এই ম্যাচে ব্রাজিল 3 ধরনের কম্বিনেশন ইউজ করেছে। প্রথমত, যখন ওয়েজলি ছিলেন তখন মাঠে ব্রাজিল অনেকটা 4-3-3 ফরমেশনে ট্রাই করার চেষ্টা করেছে। এরপরে ওয়েজলি ইনজুর্ড হয়ে যাওয়ার পর ব্রাজিলের ট্যাকটিক্সে আবারও পরিবর্তন হয়, যেখানে ড্যানিলোকে পুরোপুরি একজন ডিফেন্ডারের মতো ইউজ করা হয়েছে। আর সেকেন্ড হাফে যখন পরিবর্তনগুলো করা হয় তখন ব্রাজিল আবার একটা নতুন স্টাইলে চলে গিয়েছে। চলুন একটু ডিপলি ওই ম্যাচটাকে অ্যানালাইজ করা যাক। সো আমরা যদি এবার ম্যাচ ফুটেজের দিকে তাকাই তাহলে একবার ফার্স্ট হাফে ব্রাজিল কিন্তু এই ধরনের একটা স্ট্রাকচার মেনটেন করার চেষ্টা করেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি 4 জন ডিফেন্ডার একটা এক লাইনের থাকার চেষ্টা করেছেন। মিডফিল্ডে কিন্তু আরেকটা জিনিস দেখা গিয়েছে, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেজ এবং পাকেতার সাথে এখানে রাফিনা উঠে এসে একটা চতুর্ভুজ তৈরি করার চেষ্টা করেছেন। ব্রাজিল ফার্স্ট হাফে 4-3-3 ফরমেশনে খেললেও ব্রাজিল এইরকম একটা ফরমেশন মেনটেনের চেষ্টা করেছে। আবার ব্রাজিল যখন অনেকটা বল বিল্ড আপের চেষ্টা করেছে তখন ওয়েজলি আক্রমণে উঠে গিয়েছে। সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন ব্রাজিল কিন্তু 3 জনের ডিফেন্সে পরিণত হয়েছে। সেক্ষেত্রে ব্রাজিলকে হেল্প করতে পিছনে নিচে নেমে গিয়েছেন ব্রুনো গিমারেজ, তার সাথে কিন্তু ভালো একটা ডিস্টেন্স আছেন ক্যাসেমিরো এবং পাকেতা। সো রাফিনা কিন্তু বারবার নিচে নেমে আসে দলের আক্রমণকে সাজানোর চেষ্টা করেছেন। সো এইরকম কম্বিনেশন আমরা প্রথম দিকে দেখতে পেয়েছি। এরপরে যখন ব্রাজিল একটু আক্রমণে গিয়েছে সেক্ষেত্রে এই 3 জন ডিফেন্স কিন্তু কন্টিনিউ করেছে। 3 জনের ডিফেন্স কন্টিনিউ করার সাথে সাথে ওয়েজলে এখানে একজন উইঙ্গারে পরিণত হয়ে গিয়েছে। আর মিডফিল্ডটাকে ব্রাজিল জ্যাম করার জন্য 4 জন প্লেয়ার ইউজ করার চেষ্টা করেছে। এখানে আমরা ক্যাসেমিরোকে দেখতে পাচ্ছি, রাফিনা নিচে নেমে এসে 4 নম্বর মিডফিল্ডার হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আনফরচুনেটলি ওয়েজলে আর আমাদের সাথে বিশ্বকাপে নেই। সো এখানে কিন্তু ব্রাজিল অনেক বড় একটা সমস্যা ফেস করবে যদি ব্রাজিল একজন খুবই অ্যাটাকিং রাইট ব্যাক চায়। দানিলো কিন্তু সেটা যোগান দিতে পারবে না। তাহলে কি হতে হবে? ব্রাজিলের ট্যাকটিক্সটাকে চেঞ্জ করতে হবে। আমরা আরেকটু দেখি ব্রাজিল ফার্স্ট হাফে কি ট্রাই করেছে, যার কারণে ব্রাজিলের খেলা এত সুন্দর লেগেছে। এটা আরেকটা কম্বিনেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার 4 জন প্লেয়ারই কিন্তু পিছনে আছেন, তার উপর একজন 3 জন প্লেয়ার ছিলেন এবং আক্রমণে 3 জন, অর্থাৎ প্রপার 4-3-3 ফরমেশন এখানে আমরা ফলো করতে দেখতে পাচ্ছি। এখানে একটা মজার জিনিস আপনি দেখতে পাবেন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অপরপক্ষের 2 জন প্লেয়ারের মাঝখানে আছে। সো ব্রাজিল কিন্তু বিটুইন দ্য লাইন্স খেলার চেষ্টা করেছে। তো এখানে সিঙ্গেল পিভট হিসেবে ক্যাসেমিরো খেলছেন, যিনি অনেকটা নিচে নেমে গিয়েছেন, এবং তার সাথে এখানে পাকেতা, এদিকে ব্রুনো গিমারেজ খেলার চেষ্টা করেছেন। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইগোর থিয়াগো একজন প্রপার নাম্বার 9-এর মতো খেলার চেষ্টা করেছেন। ডান দিক থেকে রাফিনা এবং বাঁ দিক থেকে এখানে ভিনিসিয়াস জুনিয়র খেলেছেন। এটা ব্রাজিলের আক্রমণের একটা খুব সুন্দর দৃশ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল কিভাবে বলটাকে বিল্ড আপ করার চেষ্টা করছে। যদিও এটা কিন্তু সেকেন্ড হাফের ছিল। এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে ব্রাজিল খুবই কম স্পেসের মধ্যে অনেক বেশি প্লেয়ার এনে নিউমেরিক্যাল সুপ্রিমেসি বেশি করার চেষ্টা করেছে। এখানে একা রাফিনাই কিন্তু 2 জন প্লেয়ারকে ব্লক করে দিচ্ছে, অর্থাৎ 2 জন প্লেয়ারকেই কিন্তু ব্যস্ত করে ফেলছে। আর এখানে যে উইঙ্গার আছেন তিনি একসাথে 3 জন প্লেয়ারকে ব্যস্ত করতে পারছেন। সো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস দেখতে পাওয়া গিয়েছে। সো এখানে আরেকটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে রাফিনা আবারও নিচে নেমে গিয়েছে, বল ডিস্ট্রিবিউশনে সাহায্য করছে। এবং এখানে যখন রাফিনা নিচে নেমে যাচ্ছে তখন ফাবিনো কিন্তু উপরে উঠে যাচ্ছে, ডগলাস সান্তোস কিন্তু উপরে উঠে যাচ্ছে। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্রাজিলের হাই প্রেসিং। এটা কিন্তু একটা সুবিধা আছে আবার অসুবিধা আছে। সুবিধাগুলো আমরা একটু বলবো, এবং ব্রাজিল কিন্তু মরক্কোর বিপক্ষে হাই প্রেসিং ফুটবল খেলতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন প্লেয়ার আছে, তার বিপক্ষে 2 জন প্লেয়ার হাই প্রেসিং করছে। একজন হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, আরেকজন হচ্ছেন রাফিনা। আর ক্যাসেমিরো পেছন থেকে এই প্লেয়ারকে মার্ক করার চেষ্টা করছেন, ব্রুনো গিমারেজ এই প্লেয়ারকে মার্ক করার চেষ্টা করছেন। সো ব্রাজিল কিন্তু অনেক বেশি প্রেশার তৈরি করার চেষ্টা করছে। সো এই সিচুয়েশনটা কিন্তু আমরা এখানে ভালোভাবে বুঝতে পারবো। এখানে যে প্লেয়ার আছেন ইজিপ্টের, তার উপর কিন্তু 2 জন ব্রাজিলিয়ান একসাথে কিন্তু প্রেশার তৈরি করছেন। একজন হচ্ছেন ভিনিসিয়াস, একজন হচ্ছেন রাফিনা। সো এখানে যখন সে পাস বের করলো তখন সে এই প্লেয়ারের কাছে বলটা পাঠালো। সাথে সাথেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রুনো গিমারেজ এই প্লেয়ারের উপর মার্ক করা শুরু করে দেবে, ক্যাসেমিরো এই প্লেয়ারের উপর মার্ক করা শুরু করে দেবে। সো এই প্লেয়ারটা কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যাচ্ছে, দ্বিধায় পড়ে যাচ্ছে। সে না এখানে পাস করতে পারবে, বিকজ এখানে কিন্তু ক্যাসেমিরো মার্ক করে ফেলবে, সে ব্যাক পাসও করতে পারবে না। এখানে কিন্তু ইগোর থিয়াগো গোলকিপারের উপর প্রেশার তৈরি করছে, আবার সে এখানে কিন্তু পাস করতে পারছে না, এখানে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার আছে। সো ব্রাজিলের যে প্রেসিং ট্যাকটিক্স এটা কিন্তু দুর্দান্ত এবং অনেক বেশি হাই প্রেসিং করছে তারা। এবার ব্রাজিলের এই হাই প্রেসিং ফুটবলের একটা সমস্যা আছে। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ব্রাজিল যখন হাই প্রেসিং করতে গিয়েছে তখন এই 2 জন প্লেয়ার কিন্তু অনেক সামনে চলে গিয়েছে। সো এখানে অনেক বড় একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে। সো ব্রাজিল মিসপাস করেছে, এখান থেকে লং বল আসছে, দেখুন কত বড় একটা রিজন কিন্তু খালি রয়ে গিয়েছে। সো এখানে কিন্তু ইজিপ্টের একজন প্লেয়ারের কাছে বল আসবে এখানে। সো বলটা যখন তারা লং বলে খেলছে তখনই কিন্তু ব্রাজিল সমস্যায় পড়ে যাচ্ছে। এখানে যেহেতু ব্রাজিল হাই প্রেসিংয়ে খেলছে, সো এই যে ডিফেন্স আছে একে শিল্ড করার উপযোগ্য কোনো প্লেয়ার কিন্তু এই রিজিয়নে নেই।
আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সটা কিন্তু এখনো ডিসঅর্গানাইজডই রয়েছে। সো এখান থেকে যদি তারা ভালো পাস খেলতে পারে ব্রাজিল কিন্তু সমস্যায় পড়বে। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে এখনো ব্রাজিলের ডিফেন্স সুন্দর মতো দাঁড়াতে পারেনি। আর এখানে ইজিপ্টের সেই প্লেয়ারটা বল পেয়ে গিয়েছে, একসাথে 3জন প্লেয়ার আশেপাশে আছে কিন্তু তারা এখনো তাকে মার্ক করে উঠতে পারেনি। সেখান থেকে এইভাবে একটা ভালো ক্রস বের করবে, সেটা কিন্তু অপরপক্ষে এদিকে চলে যাবে। সো এটা আরেকটা সিচুয়েশন যেখানে ব্রাজিলের কিন্তু প্রেস ব্রেক করে গিয়েছে। যেহেতু প্রেস ব্রেক করে গিয়েছে এখানে কিন্তু কাউন্টার অ্যাটাক করছে ইজিপ্ট, আবারও কিন্তু ব্রাজিল সেই ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি পুরো মিডফিল্ড রিজন কিন্তু খালি হয়ে গিয়েছে। এই যে 3জন প্লেয়ার যারা ব্রাজিলের মিডফিল্ডার ছিলেন, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেজ, পাকেতা, তারা কিন্তু এখনো পিছনে আসতে পারেননি। সো ডিফেন্সের সাথে মিডফিল্ডের এত বড় একটা গ্যাপ, এটা কিন্তু কাউন্টার অ্যাটাকে যে কোনো দল কাজে লাগাতে পারে। এই ম্যাচ থেকে অন্ততপক্ষে হাই প্রেসিং এর উপর আরও বেশি নিয়ন্ত্রণ ব্রাজিল কিন্তু নিতে চাইবে। এটা আরেকটা সিচুয়েশন যেখানে ব্রাজিলের প্রেসটা ব্রেক করেছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কিনস একটা মিস পাস করেছে, আবারও ব্রাজিলের পুরো ডিফেন্স ওপেন হয়ে গিয়েছে, সম্পূর্ণটা খালি। এই প্লেয়ারটা কিন্তু মার্কিন, এখানে 3জন মিডফিল্ডার, ব্রাজিলের যে 3জন মিডফিল্ডার আছে 3জনে কিন্তু কোনো মার্কারের সাথেই নেই। তারা কিন্তু অলমোস্ট একটা নাল অ্যান্ড ভয়েড সিচুয়েশনে পড়ে গিয়েছে, কাউকে মার্কও করতে পারছে না, আবার সম্পূর্ণ ফ্রি হয়ে গিয়েছে। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু ব্রাজিলকে ভোগাতে পারে। ব্রাজিলের হাই প্রেসে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। সো এটা আরেকটা সিচুয়েশন যেখানে কিন্তু ব্রাজিলের বিপক্ষে তারা কাউন্টার অ্যাটাক করছে। আমরা আবারও দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু এখনও নিজেকে সাজিয়ে নিতে পারেনি। সো এইভাবে কিন্তু যে কোনো দল লং বল খেলে ব্রাজিলের উপর সমস্যা তৈরি করতে পারে। সো এটা হচ্ছে ব্রাজিলের একটা সুন্দর অ্যাটাক যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল কিন্তু অনেক নিচ থেকে খুব সুন্দরভাবে বলটাকে অর্গানাইজ করার চেষ্টা করছে। ভিনিসিয়াস জুনিয়র বলটা পেয়েছেন, সেখান থেকে কিন্তু একটা ভালো বল বের করেছেন। এখানে কিন্তু ইগোর থিয়াগো অফ দ্য বল একটা রান করছেন, এখানে যদি তিনি বলটা পেয়ে যান এখান থেকে কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো এটা ব্রাজিলের অ্যাটাকের একটা স্টাইলকে দেখানো হচ্ছে এই ক্লিপটাতে। ব্রাজিল অনেকটা নিচ থেকে কিন্তু নিজেদের আক্রমণ শুরু করেছে, তারপরে যখন এটা মিডফিল্ডে এসেছে ব্রুনো গিমারেজ এখান থেকে লং বল খেলেছেন। সো ব্রাজিলকে কিন্তু অনেক বেশি লং বল খেলতে দেখতে পাবো। সো ব্রাজিল ভার্সেস মিশর ম্যাচের যে প্রথম ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি ক্লিয়ারলি বলেছি ব্রাজিল এই ম্যাচে প্রিসিশন ল্যাক করেছে, তারা গোল করতে পারছিল না। এইরকম গোল মিস করলে বিশ্বকাপে আসলে বেশি দূর যাওয়া যাবে না। ইগোর থিয়াগো এখান থেকে জাস্ট গোলকিপারের গায়ে মেরে দেবে। এত ভালো একটা বল ছিল কিন্তু ব্রুনো গিমারেজের, সে কিন্তু দুর্দান্ত একজন ডিস্ট্রিবিউটর। সো ব্রাজিলের কিন্তু আক্রমণ ভাগে গোল করার উপর কিন্তু দৃষ্টি দিতে হবে। গোল মিস করলে ব্রাজিলকে কিন্তু সমস্যায় পড়তে হবে। এটা কিন্তু আরেকটা খুব বাজে সিচুয়েশন। এখানে কিন্তু ইগোর থিয়াগো বল পাওয়ার পর সরাসরি গোলকিপারের গায়ে মেরে দিয়েছিল, কিন্তু এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পাকেতা কিন্তু বলের জন্য চিৎকার করছে লিটারালি। সো ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে এই সেলফিশনেসটা কিন্তু কাটাতে হবে, টিম হয়ে খেলতে হবে, এই ধরনের ভুল করা কিন্তু আসলে যাবে না। ইগোর থিয়াগো যদি এখানে ব্যাকপাস করতেন নিশ্চিত লুকাস পাকেতা কিন্তু গোল করতে পারতেন, কারণ এই 3জন ডিফেন্ডার এখনও নিজেকে সেটেলই করতে পারেননি। সো এটা হচ্ছে সেই গোলের সিচুয়েশনটা যেখান থেকে ব্রাজিল একটা দুর্দান্ত গোল পেয়েছিল। আবারও সেই হাই প্রেস। সো আমরা দেখতেই পাচ্ছি রাফিনা এই প্লেয়ারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে, এনরিক এই প্লেয়ারের সাথে মার্কিংয়ে আছে, একসাথে 2জন ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু এই প্লেয়ারের উপর প্রেশার সৃষ্টি করছে। সো এখান থেকেই কিন্তু মিস্টেক্স করে ব্রাজিল কিন্তু শেষ পর্যন্ত গোল অর্জন করবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু খুব ভালো ডিস্টেন্স মেনটেন করছে, ফ্যাবিনো কিন্তু এই প্লেয়ারের সাথে মার্কিংয়ে আছে। সো আমি দেখালাম হাই প্রেসের সমস্যাগুলো কি কি, এবার আমরা দেখবো হাই প্রেসের মাধ্যমে ব্রাজিল কীভাবে গোলটা অর্জন করেছে। এখানে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি খুব ভালো নিজেদের রোল প্লে করছে এবং ডিস্টেন্সটা অনেক কমিয়ে ফেলতে পেরেছে। সো এখানে কিন্তু রাফিনা বলটা পেয়ে যান, ফলশ্রুতিতে কিন্তু তাদের ডিফেন্স অনেকটাই ওপেন হয়ে যায়। আমরা দেখতেই পাচ্ছি ম্যাথিয়াস কুনহা একসাথে 3জন প্লেয়ারকে তার অ্যারাউন্ডে নিয়ে এসে তাদেরকে কিন্তু একটা ফলস রানের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর এই বিভ্রান্তির ফল কে পাচ্ছে? বিভ্রান্তির ফল পাচ্ছে এনরিক, সে কিন্তু ফ্রি সিচুয়েশন পেয়ে যাচ্ছে এবং এখান থেকে শেষ পর্যন্ত গোল করবে। সো আমরা কিন্তু মরক্কোর বিপক্ষে ম্যাচেও ম্যাথিয়াস কুনহাকে এই লেফট সাইডে কিন্তু খেলতে দেখতে পেতে পারি। সো ব্রাজিলের ম্যাচের শেষ দিকে কিন্তু ব্রাজিল অনেকটা লো ব্লকে চলে গিয়েছিল, যদিও কার্লো আনচেলোত্তিও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন এটা কিন্তু প্রয়োজন ছিল না, ব্রাজিল কিন্তু 2-1 জিতছিল, তবুও এটার মাধ্যমে ব্রাজিল কিন্তু আরেকটা ট্যাকটিক্স ঝালিয়ে নিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল লো ব্লকে কী ধরনের ফুটবল খেলবে এটার একটা নমুনা। আমরা জানি বড় দলগুলোর বিপক্ষে ব্রাজিল কিন্তু লো ব্লকে খেলতেও পারে। সো সেক্ষেত্রে ফ্রান্স, স্পেন কিংবা আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে ব্রাজিল এই ধরনের কম্বিনেশনে যেতে পারে। সো এখানে আমরা লো ব্লক ডিফেন্স দেখতে পাচ্ছি, ব্রাজিল 4-4-2-এ চলে গিয়েছিল, যেখানে রাফিনা এবং এনরিক ছাড়া বাকি সবাই ডিফেন্সে চলে গিয়েছিলেন। লেফট সাইডে কিন্তু এখানে ডিফেন্সের কাজটা করেছেন ম্যাথিয়াস কুনহা। সো ফাবিনো এবং ড্যানিলো সান্তোস এই দুজনের মাধ্যমে কিন্তু মিডফিল্ডে একটা ভালো পিভট তৈরি করা হয়েছে। ম্যাথিয়াস কুনহা কিন্তু এদিকে লেফট ব্যাকে হেল্প করবেন এবং রাইট ব্যাকে হেল্প করবেন কিন্তু এদিকে লুইস এনরিকে। আর 2জন মাত্র স্ট্রাইকারকে তারা ফ্রি রোলে রেখেছে, রাফিনা এবং এনরিক। সো এটা হচ্ছে 4-4-2 ফরমেশনে ব্রাজিলকে যদি খেলতে দেখেন এরকম একটা ফরমেশন দেখতে পারেন। ব্রাজিল যদি লো ব্লকে খেলে এই ধরনের একটা ফরমেশন আপনি দেখতে পেতে পারেন। তো এই হচ্ছে এই সম্পূর্ণ ম্যাচ থেকে কয়েকটা জিনিস যেগুলো আমরা বের করতে পেরেছি। এছাড়াও আগের ম্যাচগুলোতে পানামা ম্যাচের রিভিউ হোক কিংবা মরক্কো ম্যাচে ব্রাজিল কী ধরনের ফরমেশনে খেলতে পারে সেই দুটো ম্যাচে কিন্তু আমরা খুবই হেভি ট্যাকটিক্স আলোচনা করেছি। তো অনেক কিছু কিন্তু আর বাকি থাকে না। এর পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও দেখতেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।